বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলমা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে আমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা শুরু করব কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং নিয়ে। তার প্রথমে যেই একটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে যে প্রচলিত ট্যাক্স রেট আছে সেটা নিয়ে আমি কথা বলবো। বাংলাদেশে ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ের জন্য ট্যাক্স রেট ভিন্ন আছে। তার মধ্যে ব্যক্তির জন্য যে ট্যাক্স রেটটা সেটা হচ্ছে এই যে নর্মালি ট্যাক্স রেট হচ্ছে 15%, আর কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 25 থেকে 40%, স্বাভাবিকভাবে আর কি। আর 3 লাখ টাকা পর্যন্ত আয় করলে বাংলাদেশে কোনো ট্যাক্স দিতে হয় না। আর এটা মহিলা হলে কিন্তু 3.5 লাখ টাকা মধ্যে ট্যাক্স দিতে হবে না, এবং 65 বছর বয়স হলেও কিন্তু এই একই অবস্থা, তাদের 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত তাদের 5% ট্যাক্স দিতে হবে। পরবর্তী 3 লাখ টাকা 10%, পরবর্তী 4 লাখ টাকা 15%, পরবর্তী 5 লাখ টাকা 20%, এবং অবশিষ্ট টাকার ওপর 25% ট্যাক্স দিতে হবে। আর এটাই যদি ট্যাক্সের কর্পোরেট ট্যাক্সে আসি, তাহলে 25% ট্যাক্স দিতে হবে পাবলিক লিমিটেড কোম্পানি যেগুলো আছে সেগুলো, অর্থাৎ যেগুলো শেয়ার বাজারে অন্তর্ভুক্ত। 35% ট্যাক্স দিতে হবে যেগুলো শেয়ার বাজারে অন্তর্ভুক্ত না। আর 37% ট্যাক্স দিতে হবে ব্যাঙ্কগুলোকে, এটা 37.5% যদি এটা শেয়ার বাজারে কী হয় অন্তর্ভুক্ত হয়ে থাকে। আর এটা যদি শেয়ার বাজারে অন্তর্ভুক্ত না হয় তাহলে তাকে 40% কী করতে হবে, ট্যাক্স দিতে হবে। আর মোবাইল ফোন কোম্পানি যেগুলো আছে সেগুলো যদি শেয়ার বাজার অন্তর্ভুক্ত হয় তাকে তার 40% ট্যাক্স, আর 45% ট্যাক্স দিতে হবে তারা যদি কি শেয়ার বাজার অন্তর্ভুক্ত না হয়ে থাকে। এই ট্যাক্স রেটটা আমার মাথায় রেখে এইগুলো করতে হবে। প্রথমে আমরা যে জিনিসটা জানবো যে আমাদের কর্পোরেট ট্যাক্সের প্রথম যে চ্যাপ্টারে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের প্রথম যেটার ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আর কি, যেটা অর্থাৎ সেখানে থাকবে যে ট্যাক্স কাকে বলে, ট্যাক্সের প্রকারভেদ, কেন ট্যাক্স দেওয়া হয়, তারপরে বাংলাদেশের ট্যাক্সের যে বৈশিষ্ট্য আছে, শিল্প কোম্পানির ট্যাক্স, পাবলিকলি লিমিটেড কোম্পানির ট্যাক্স, প্রথাগত কর পরিকল্পনা, কর ফাঁকি এড়ানোর উপায়, আয়কর কর্তৃপক্ষ কারা, অ্যাপিলেট ট্রাইব্যুনাল কারা, আইন প্রণয়ন পদ্ধতি কী, বিচারিক সিদ্ধান্ত কী, তারপরে অপচয় সংক্রান্ত কর পরিকল্পনা কী, এইসব জিনিস নিয়ে আজকে আমরা কী করব, কথা বলব। তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে যে ট্যাক্স মানে কর্পোরেট ট্যাক্সের ট্যাক্স কাকে বলে। আর তো ট্যাক্স হচ্ছে যে আসলে কোনো রকম প্রত্যক্ষ সুবিধার আশা না করে দেশের সার্বিক কল্যাণের জন্য জনগণের উপর বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদানের নির্দেশ থাকে বা দিতে হয় সেটি হচ্ছে কি ট্যাক্স বা কর। এর বৈশিষ্ট্য আছে মেনলি 8টা। একটা হচ্ছে বাধ্যতামূলক, এটা দিতে হয়, কোনো সুবিধা প্রত্যাশা না করেই কিন্তু এটা কী করতে হবে, সবাইকেই কিন্তু এটা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে রাজস্ব আয়ের, এটা গুরুত্বপূর্ণ উৎস, প্রত্যক্ষ প্রতিদান পাওয়া যায় না। সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও এটা হয়। তারপরে বিশেষ উদ্দেশ্য সাধনের হাতিয়ার। কর কিন্তু জরিমানা না। আর আরোপকারী আছে, এটা কর নির্ধারণকারী রুলস আছে, এবং করদাতা হবে আর কি। এবং কর ও ফিয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা হচ্ছে সংজ্ঞা, উদ্দেশ্য, পরিধি, সুবিধাপ্রাপ্তি, বাধ্যবাধকতা, সামর্থ্য বিবেচনায় কী আছে, এটা মানে পার্থক্য আছে। আর করের উদ্দেশ্য হচ্ছে 7টা: রাজস্ব আদায়, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, আয়ের পুনর্বণ্টন, অর্থনৈতিক উন্নয়ন, ভোগ নিয়ন্ত্রণ, সঞ্চয় বৃদ্ধি এবং শিল্প সংরক্ষণ। আর করের যে নিয়ম আছে, সেই নিয়ম আছে যে প্রথমত 4টা। একটা হচ্ছে সমতার নীতি, নিশ্চয়তার নীতি, সুবিধার নীতি এবং মিতব্যয়িতার নীতি। তবে আধুনিককালে আরও 4টা নীতি আসে, সেটা হচ্ছে উৎপাদনশীলতার নীতি, সম্প্রসারিতার নীতি, সরলতার নীতি এবং বিভিন্নতার নীতি। আর বাংলাদেশের মতো দেশে করের যে উদ্দেশ্য থাকে সেটা 12টা উদ্দেশ্য আছে: সঞ্চয়, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি, বিলাসদ্রব্যের উৎপাদন ও ভোগ নিয়ন্ত্রণ, মূলধন গঠন, মূল্যস্তর স্থিতিশীল রাখা, শিল্প উন্নয়ন, বৈদেশিক মুদ্রা উন্নয়ন, অবাঞ্ছিত বাণিজ্য চক্র রোধ, আয় বৈষম্য হ্রাস ও দরিদ্র বিমোচন, বৈদেশিক বিনিয়োগে উৎসাহ প্রদান, সম্পদের সুষম বণ্টন, সামাজিকভাবে প্রয়োজনীয় খাতে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি করা, রপ্তানি বাণিজ্য উৎসাহিত করা। তাহলে উত্তম করের যে বৈশিষ্ট্য থাকবে সেই বৈশিষ্ট্যগুলো থাকবে হচ্ছে মূলত 12 প্রকার।
একটা হচ্ছে সামর্থ্য অনুযায়ী করবার বন্টন, উৎপাদন ক্ষমতা বজায় রাখা, স্থিতিস্থাপকতা, নমনীয়তা, নিশ্চয়তা, মিতব্যয়িতা, সরলতা সুনিশ্চিত কর, প্রত্যক্ষ পরোক্ষ করের সমন্বয় থাকবে এখানে। বাণিজ্য চক্র প্রতিরোধ হবে, সততা ও দক্ষতা থাকবে এবং কর ফাঁকি রোধ করা যাবে আর কর্পোরেট ট্যাক্স যেটা আছে, যেটা কোম্পানিগুলোকে এটা দিতে হয় আর কি, এটা 1913 সালে কোম্পানি আইন ছিল। তারপরে 1994 সালে আইনটি আবার জারি করা হয়, অর্থাৎ 94 সালের কোম্পানি আইন অনুযায়ী যারা কোম্পানি তারাই হচ্ছে কোম্পানি। তো বাংলাদেশে এই কোম্পানি ছাড়াও শিল্প কোম্পানি আছে, ব্যাংকিং কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি আছে, পাবলিকলি ট্রেডেড কোম্পানি আছে, মোবাইল ফোন অপারেটিং কোম্পানি আছে। আর আয়কর দাহ্যের ক্ষেত্রে কোম্পানির 8টা বৈশিষ্ট্যকে বিবেচনায় নেওয়া হয়, যেটা পৃথক ব্যক্তিসত্তা থাকে, আইনসৃষ্ট প্রতিষ্ঠান হয়, চিরন্তন অস্তিত্ব থাকে, ন্যূনতম করযোগ্য সীমা নাই, কর অবকাশ পায় অনেক সময়, করের সমহার থাকে, কর রেয়াত থাকে এবং সর্বোচ্চ করের হার হচ্ছে 40 থেকে 42.55%। এখন আমাদের কর্পোরেট পরিকল্পনায় যেটা লাগবে, যে ট্যাক্স আমরা কর্পোরেট থেকে কতটুকু ট্যাক্স নিব আর কি। এখন এই জন্য এই পরিকল্পনাটা করতে হয় মূলত 4টি কারণে। একটা হচ্ছে সর্বোচ্চ করদাতা ইউনিট পেতে, তারপরে সর্বোচ্চ মৌকুফ ও কর্তন জানতে, আয়ে অন্যান্য সংস্কার পরিহার করতে, উদ্বেগ ও উত্তেজনা পরিহার করতে। তার কর পরিকল্পনার প্রকারভেদ আছে 3 প্রকার। একটা হচ্ছে আয়ের শ্রেণী পরিবর্তন হয়, আয় এক পকেট থেকে অন্য পকেটে স্থানান্তর হয়, এক সময়ের আয় অন্য সময় স্থানান্তর হয়। আর কাদের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স আসবে, সেটা হচ্ছে দেশটির অন্তর্ভুক্ত কর্পোরেশন, দেশটির পরিচালিত কর্পোরেশন ব্যবসাতে আয়, বৈদেশিক কর্পোরেশন এবং কর উদ্দেশ্যে বিবেচিত বাসিন্দা কর্পোরেশন। আর কার্যকর কর পরিকল্পনার উদ্দেশ্য আমরা আগেই জানি যে এটার অনেকগুলো উদ্দেশ্য আছে আর কি। কর ফাঁকি যাতে না দিতে পারে, কর এড়ায় যাতে না যেতে পারে, সেগুলো কিন্তু কী করতে হবে এখানে দেখতে হবে আর কি। আর কর ফাঁকি, কর এড়ানোর বিপক্ষে বাংলাদেশের যে সমস্ত গৃহীত ব্যবস্থা আছে, তার প্রথমটি হচ্ছে অবাসিন্দার সঙ্গে লেনদেনের সম্পর্কিত অবাসিন্দার নিকট সম্পত্তি হস্তান্তর কর এড়ানো, সিকিউরিটি লেনদেন দ্বারা কর এড়ানো, বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তির কর পরিশোধ সনদ, তথ্য সংগ্রহ, কর প্রদানকারী শনাক্তকরণ নম্বর এবং নগদ পুরস্কার। অর্থাৎ এই কটা জিনিস দিয়ে বাংলাদেশ কী করে থাকে, ট্যাক্স ফাঁকি রোধ করার ব্যবস্থা করে থাকে আর কি। তারপরে আমরা যে জিনিসটা জানি যে করের উৎস, কর তথ্যের উৎস 2টা, একটা সরকারি উৎস, একটা বেসরকারি উৎস। আর আয়কর চালানোর জন্য 2টা কর্তৃপক্ষ আছে, একটা হচ্ছে প্রশাসনিক কর্তৃপক্ষ, একটা হচ্ছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। এর মধ্যে প্রশাসনিক কর্তৃপক্ষ সবার নিচে অবস্থান করে হলে কর পরিদর্শকরা, তার উপরে থাকে অতিরিক্ত কর কমিশনার, তার উপরে কর আদায়কারী অফিসার, তার উপরে থাকে সহকারী কর কমিশনার, তার উপরে উপকারী কর কমিশনার বা ডিসিটি, এরাই খুব গুরুত্বপূর্ণ। তারপর যুগ্ম কর কমিশনার, তার উপরে অতিরিক্ত কর কমিশনার, তারপরে কমিশনার, তারপরে মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, মহাপরিচালক প্রশিক্ষণ, আর তারপরে কর কমিশনের বৃহৎকার কর ইউনিট, তারপরে মহাপরিচালক পরিদর্শন কর, তারপরে প্রধান কর কমিশনার, আর তার সবার উপরে থাকে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। ঠিক বিচার বিভাগীয় কর্তৃপক্ষ থাকে হচ্ছে সবার নিচে যুগ্ম কর কমিশনার, আপিল, অতিরিক্ত কর কমিশনার আপিল, কর কমিশনার আপিল এবং অ্যাপিলেট ট্রাইব্যুনাল। তো এই যে 2টা কর্তৃপক্ষ, এই 2টা কর্তৃপক্ষের মাধ্যমে কি হয়, বাংলাদেশের আয়করের সকল কার্যক্রম পরিচালিত হয়। এবং এই জাতীয় রাজস্ব বোর্ডই কিন্তু ট্যাক্সের নেওয়ার জন্য তারাই করছে কি অথরিটি। তারপরে অবচয় ভাতা বা ডিপ্রিসিয়েশন অ্যালাউন্সের জন্য কতগুলো শর্ত আছে, সেই শর্ত হচ্ছে 8টি। একটা হচ্ছে মালিকানা, কর ধার্য উপযোগী পেশা, অবচয়ের ক্ষেত্র, আংশিক ব্যবহার, বিবরণাদি দাখিল, সম্পত্তির ব্যবহার, অবচয় ভাতার সৃষ্টি এবং ব্যক্তিগত সম্পত্তির অবচয়। আর অবচয় ধার্য করা হয় 2টি জিনিসের উপর, একটা হচ্ছে প্রাথমিক মূল্য, একটা হচ্ছে হ্রাসকৃত মূল্য। আর অবচয় ভাতার যে প্রকারভেদ, সেই প্রকারভেদ আছে হলো যে 9 প্রকার। একটা সাধারণ বা স্বাভাবিক অবচয় ভাতা, প্রাথমিক অবচয় ভাতা, গতিবর্ধক অবচয় ভাতা, বিশেষ অবচয় ভাতা, বিনিয়োগ ভাতা, অকজ ভাতা,
অনিশ্চিত অবচয় এবং মৃত পশুর অবচয় ভাতা এবং কম্পিউটার সফটওয়্যারের উপর অবচয় ভাতা আর কি। তারপরে আমাদের এখানে কর্পোরেট ট্যাক্স আসলে মূলত কোম্পানিগুলোর জন্য হবে, এটা আমি আগেই বলছি। এবং এই যে চ্যাপ্টারে এটা মূলত কর্পোরেট জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।